আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি তোমরা অনেক ভালো আছো। তবে আজকে অনেক স্টুডেন্ট ক্লাস করতে পারবে না, কারণ তোমরা জানো যে গতকাল যে ঘূর্ণিঝড় হয়েছে এর কারণে যে উপকূলীয় এলাকাগুলো রয়েছে, শুধুমাত্র উপকূলীয় এলাকা না, অনেক জেলা, তোমার কাছাকাছি 20টার মতো জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন অনেক জেলা আছে যে সকল জেলার স্টুডেন্টরা ক্লাস করে। বিশেষ করে আমার গ্রুপে যারা ক্লাস করে এরকম স্টুডেন্টের সংখ্যা সব থেকে বেশি হচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রামে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জায়গা থেকেই আলহামদুলিল্লাহ সবাই ক্লাস করে থাকে, এবং দেখা যায় যে দূর গ্রাম অঞ্চলের যে স্টুডেন্টগুলো তারা কিন্তু আমার বেশিরভাগ ক্লাস করে থাকে। তো এই ধরনের স্টুডেন্টদের যে এলাকা, এগুলোতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। এমন অনেক এলাকা আছে যেগুলোতে গত 2 দিন থেকে কারেন্ট নাই, অর্থাৎ তাদের ফোনে চার্জ নাই। অনেক জায়গায় নেটওয়ার্ক নাই, যেহেতু নেটওয়ার্ক নাই ক্লাস করার কোনো সম্ভাবনা নাই। এই জন্যে অনেকেই হচ্ছে ক্লাস করতে পারবে না। তবে আমরা সবাই যারা নামাজ পড়ি বা নামাজ পড়ি না দেখি না কেন, প্রত্যেকে আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাড়াতাড়ি প্রত্যেকটা জায়গায় যেন শান্তি দিয়ে দেয়, এবং দেখা যাচ্ছে যে এই যে তোমার হচ্ছে ক্ষয়ক্ষতি হয়েছে এটা যেন সবাই যেন ওভারকাম করতে পারে খুব দ্রুত। এটা আমরা সবার জন্যই দোয়া করব। আর তোমরা যারা আছো, তোমাদের অনলাইন অফলাইন যে ফ্রেন্ডগুলো আছে যাদের এরকম উপকূলীয় এলাকায় বাসা, তাদের একটু খোঁজ খবর নিও যে কী অবস্থা, তাদের এখন কী অবস্থায় আছে। কারণ অনেক সময় দেখা যায় যখন একটা মানুষ বিপদে পড়ে, বিশেষ করে এই বয়সে, আমাদের এই বয়সে ইগো কিন্তু অনেক বেশি হয়, যে আমি নিজে থেকে ফোন দিয়ে কারোর কাছ থেকে সাহায্য চাইবো, এই ধরনের মন মানুষই থাকে না। সবসময় যে টাকা দিয়ে সাহায্য করতে হয় এমনটা না। তুমি অনেক সময় তোমার ফ্রেন্ড দেখা যাচ্ছে টাকা আছে কিন্তু করার মতো সাহস পাচ্ছে না কোনো কিছু, যে কী করবে না করবে। তুমি ফোন দিয়ে তাকে একটু মানে সাহস দিলে যে কোনো ব্যাপার না, কারণ সামনে পরীক্ষা, ধরো তোমাদের 6 তারিখ থেকে পরীক্ষা, তার আগে ধরো পরিবারের মধ্যে একটা অশান্তি, বা ধরো দেখা যাচ্ছে যে তাদের এত বড় একটা ক্ষতি, তখন দেখা যায় কিন্তু তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বা মানসিকভাবে ভেঙে পড়ে। তো তোমার দায়িত্ব হচ্ছে অ্যাজ এ বেস্ট ফ্রেন্ড, তুমি তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলে যে বন্ধু কী অবস্থা, এসে তারপর তাকে সাহস দিলে, আরে না ব্যাপার না, এটা হতেই পারে, হ্যান, তার সামনে পরীক্ষাটাতে ফোকাস করতে হবে, তাই না? তো এটা তোমাদের দায়িত্ব যে তাদের কাছে ফোন দিয়ে খোঁজ খবর নেওয়া, তাদের কী অবস্থা। কারণ আমাদের অফলাইনে আমরা হয়তোবা কাছের বন্ধু হলো, অনলাইনে অনেকেই থাকে এরকম যে দূর দূরান্তে বাসা, উপকূলীয় এলাকায় বাসা, বা যাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের দায়িত্ব তাদের হচ্ছে সহযোগিতা করা, সেটা আর্থিকভাবে হোক, মানসিকভাবে হোক, যেভাবে হোক তাদের সহযোগিতা করা। আজকে হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাসের ডে 2 এর ক্লাস হবে, অর্থাৎ হচ্ছে আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নিচ্ছিলাম প্র্যাকটিসের, তার মধ্যে ডে 2। গত দিনকে আমরা হচ্ছে স্পেশাল ইউজ অফ ওয়ার্ড, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম, ভার্ব, এই 3টা টপিকের ক্লাস করছিলাম। স্পেশাল ইউজ অফ ওয়ার্ডের প্র্যাকটিস ক্লাস আগেও হয়েছে, রাইট ফর্ম, ভার্ব হয়েছে, কমপ্লিটিং সেন্টেন্সেরও হয়েছে। তারপর আমরা আবার ক্লাসগুলো করব রেগুলার, যাতে করে দৈনিক ভুলের পরিমাণ কমে। যেমন অনেকে বলতেছে যে রাইট ফর্ম ভার্ব আমি প্র্যাকটিস করতেছি, আমার 6 থেকে 7টার বেশি হয় না। এই কারণ হচ্ছে প্র্যাকটিস কম কম করা। 6 থেকে 7টা হচ্ছে, তার মানে তুমি জানো বা জিনিসটা সম্পর্কে বোঝো, কিন্তু বোঝার পরও হয়তো বা কোনো একটা জায়গায় মিসিং হচ্ছে, 2-3টা রুলস তোমার বুঝতে সমস্যা হচ্ছে, এই জন্য ভুলের পরিমাণটা থেকেই যাচ্ছে। তুমি যখন বেশি বেশি করে প্র্যাকটিস করবে তখন ভুলের পরিমাণ ধীরে ধীরে কমবে। অতএব যত বেশি প্র্যাকটিস করবে তত ভুলের পরিমাণ কমতে থাকবে, এবং একটা সময় গিয়ে দেখবে যে 10টার মধ্যে 8টা 9টা হচ্ছে, 10টাও হচ্ছে, এরকম। এই জন্যে আমরা একই টপিক তো তোমার নতুন করে আবিষ্কার হচ্ছে না, তাই না? যে 6টা টপিক আছে, 6টা টপিকই ওগুলোর উপর প্র্যাকটিস করবো। তো আজকে আমরা প্র্যাকটিস করব কানেক্টর, রাইট ফর্ম অফ ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্স। এই 3টারই বোর্ড কোশ্চেন আমরা সলভ করবো ইনশাল্লাহ। তো আমি ওই জিনিসটাই চেষ্টা করতেছি যে স্টুডেন্টদের কীভাবে আরও পরিপূর্ণভাবে তৈরি করা যায়। তোমরা ইতিমধ্যে জানো, যারা আমার রেগুলার ক্লাস করে, যে শেখর ভাই আর আমি দুজন মিলে বাংলা এবং ইংরেজি এই 2টা পার্টের যা টপিক ছিল তোমাদের, প্রত্যেকটা টপিক A to Z আমি তোমাদের শেষ করাই দিছি, যেগুলোর লিঙ্ক উপরে ক্যাপশনে দিয়ে রাখছি, এবং প্রত্যেকটা সিরিয়াল অনুযায়ী আমি পোস্ট করছি কিন্তু। তো তোমরা যারা এখনও ক্লাস শুরু করেনি বা অনেকগুলো গ্যাপ থেকে গেছে, তোমরা ওখান থেকে সিরিয়াল অনুযায়ী টপিক বেছে বেছে ক্লাসগুলো ইউটিউব থেকে করে নিয়ে ক্লাসগুলো কমপ্লিট করতে পারো। আর যারা ক্লাসগুলো করছো তারা এই প্র্যাকটিসগুলো করলে কিন্তু তোমাদের ভুলগুলো সংশোধন করতে পারবে এখান থেকে, যে তোমার ভুলগুলো কোন জায়গায় হচ্ছে সেগুলো। তো প্রথমে আমরা রাইট ফর্ম অফ ভার্বের প্র্যাকটিস করবো, কমপ্লিটিং সেন্টেন্সের। তো প্রথমে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের প্র্যাকটিস করব। এখানে একটা মানে সেন্টেন্স দেওয়া আছে, এটা তোমাকে করতে হবে। এখানে কি আছে? সেন্টেন্সটা হচ্ছে হি ইজ এ লায়ার, ডু নট রিলাই। রিলাই মানে হচ্ছে কি? রিলাই মানে হচ্ছে বিশ্বাস করা। রিলাই মানে কি? রিলাই মানে হচ্ছে বিশ্বাস। তো বলছে সে হচ্ছে মিথ্যাবাদী, বিশ্বাস করো না। এটা তুমি কি দিবে লাস্টে? এই যে আমাদের যে গ্যাপ আছে, এটা কি কমপ্লিটিং সেন্টেন্স, তার মানে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। এখানে সেন্টেন্সটা অসম্পূর্ণ করা আছে, এটা তোমার সম্পূর্ণ করতে হবে। কি হবে? প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি তোমাদেরকে 20 থেকে 30 সেকেন্ড সময় দেবো, এর মধ্যে হচ্ছে তোমাকে কমপ্লিট করতে হবে। কারণ একটা প্রশ্নের জন্য সারাদিন সময় দিলে কিন্তু হবে না, কারণ 3টা টপিক আমরা প্র্যাকটিস করবো 2 ঘন্টার মধ্যে। আমি বলছিলাম যে নিয়মিত 7টা থেকে 9টা পর্যন্ত আমার জন্য সময় রাখবে, প্রত্যেক দিন 2 ঘন্টা করে আমরা ইংরেজির প্র্যাকটিস করবো, যাদের ইংরেজিতে সমস্যা তাদের জন্য। তো দেখো এখানে হচ্ছে হি ইজ এ লায়ার, ডু নট রিলাই। এখানে তোমার প্রত্যেকটা জিনিসই দেওয়া আছে।
এখানে তোমার কি কি দেওয়া আছে, এখানে তোমার সাবজেক্ট ভার্ব সবই দেওয়া আছে, যেটা দরকার সেটা হচ্ছে অবজেক্ট। এখানে তোমার সাবজেক্ট মানে এখানে তোমার কি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার সবই দেওয়া আছে, শুধু যেটা দরকার সেটা হচ্ছে একটা অবজেক্ট দরকার। তো এখানে বলছে সে হচ্ছে মিথ্যাবাদী, তার উপরে কি করো না, বিশ্বাস করো না। এখানে বলছে ডু নট রিলাই, বিশ্বাস করো না, কার উপরে, তার উপরে, অন হিম, তার উপরে, তার উপরে বিশ্বাস করো না। এরপরে হচ্ছে তার পরেরটা আমি পটপট করে এখানে দেবো আর তোমরা ঘটঘট করে উত্তর করবে, ঠিক আছে? শুধু দিব আর ঝড়ের গতিতে তোমরা উত্তর করবে তাড়াতাড়ি। বি নাম্বারটা বলছে মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স বাট ইট, মানে হালকা জ্বর আসছে তো এই জন্য মাঝে মাঝে হচ্ছে তোমার কথা আটকায় যায়, কথা ভুল হয়, মানে জ্বর আসলে দেখা যায় যে এরকম ওলটপালট হয় কথা, তো এটা নিয়ে আবার পরে ভুল ধরে না কেউ যে বনি ভাই উল্টাপাল্টা বলতেছে। তো হচ্ছে মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স বাট ইট ড্যাশ, এখানে কি হবে বলো, তাড়াতাড়ি দ্রুত কমেন্ট করতে হবে, যত তাড়াতাড়ি কমেন্ট করবে প্র্যাকটিস তত বেশি হবে। প্রায় প্রত্যেকের অ্যান্সার রাইট হয়েছে, যারা যারা অ্যান্সার করতেছে আমি দেখলাম কমেন্টে প্রায় প্রত্যেকেরই অ্যান্সার রাইট হয়েছে। তো হচ্ছে আমরা বলতে পারি যে মোবাইল ফোন যেটা, মোবাইল ফোন হচ্ছে বিজ্ঞানের একটা বিস্ময়কর আবিষ্কার, কিন্তু তুমি যখন একটা শব্দের মাঝে কিন্তু ব্যবহার করবে, অর্থাৎ হচ্ছে যে তুমি যখনই কিন্তু ব্যবহার করবে অর্থাৎ এটা একটা নেগেটিভ দিক আসবে। তুমি যখন পজিটিভ দিক বলতে যখন বাট ব্যবহার করবে তার মানে নেগেটিভ দিক আসবে। যেমন তুমি বলতে পারো বনি ভাই অনেক ভালো লোক, কিন্তু এই যে কিন্তু বললে তার মানে এখন বনি ভাই সম্পর্কে একটা খারাপ কথা বলতে হবে, কারণ তুমি পজিটিভ বলতে বলতে যখন বাট ব্যবহার করবে তার মানে একটা নেগেটিভ লাগাইতে হবে। তো মোবাইল ফোন হচ্ছে একটা বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার, কিন্তু এটার কিছু খারাপ দিকও রয়েছে। তো ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে যে ভার্বটা বসাবে সেটা হবে সিঙ্গুলার, এজন্য ইটের সাথে আবার কেউ হ্যাভ দিও না, ইটের সাথে হবে হ্যাজ। ইট হ্যাজ সাম ডার্ক সাইড, অথবা বলতে পারো ইট হ্যাজ সাম ব্যাড ইফেক্ট, ইট হ্যাজ সাম ব্যাড সাইডস, তুমি যেটাই বলতে পারো সব মানে সবগুলো রাইট হবে। এটা দেখো সি নাম্বারটা, টাইম হ্যাজ ইটস উইংস, ইট ওয়াজ 5 years সিন্স। সিন্সের ব্যবহার, আমরা কিন্তু সিন্সের ব্যবহার করছিলাম, আমি তোমাদেরকে সিন্সের ব্যবহারটা বলে দেবো একটু পরে। তারপরে আমি একটু দেখি তোমরা সিন্সের ব্যবহার কতজন মনে রাখছো, কতজন পারতেছো, আমি তারপরে তোমাদেরকে অ্যান্সার করে দেবো। আচ্ছা, এটা দ্বারা যারা অ্যান্সার করছে দেখো, সিন্সের ব্যবহার আমরা কি করছিলাম, সিন্সের ব্যবহার করছিলাম দুইটা, কয়টা, সিন্সের ব্যবহার করছিলাম দুইটা। সিন্সের 1 নাম্বার ব্যবহার ছিল যে সিন্সের সামনে যদি প্রেজেন্ট টেন্স হয়, কি সিন্সের সামনে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরে হবে কি, পরে হবে পাস্ট টেন্স। আর সিন্সের সামনে যদি হয় পাস্ট টেন্স তাহলে পরে কি হবে, পরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা হচ্ছে সিন্সের ব্যবহার। তাহলে আমরা যদি এখন দেখি যে আমাদের সিন্সের আগে কি আছে, কোন টেন্স আছে, ইট ওয়াজ আছে, তাহলে সাবজেক্টের পরে ওয়াজ আছে, তাহলে কি হবে, পাস্ট টেন্স। তাহলে সিন্সের আগে যদি পাস্ট হয় তাহলে সিন্সের পরে কি হবে, পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্ট হ্যাড আর তারপরে হচ্ছে ভার্ব 3। তো সময়ের নির্দিষ্ট একটা গতিপথ আছে বা সময়ের আলাদা একটা গতি আছে। তো বলছে 5 বছর পার হয়ে গেছে আমাদের দেখা, মানে যখন দেখা হয়েছিল প্রথম আর কি, আমাদের প্রথম দেখা হওয়া 5 বছর হয়ে গেছে, যে সময় কীভাবে পার হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না। তাহলে কি হবে, সাবজেক্ট হ্যাড ভার্ব 3, এটা করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, যেহেতু সিন্সের সামনে পাস্ট ইনডিফিনিট, অতএব পরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। আচ্ছা, তারপরে দেখো, তারপরে বলছে আওয়ার কান্ট্রি ইজ beset with many problems, we all should come forward with a view to. Our country is beset with many problems, we all should come forward with a view to. with a view to এর ব্যবহার, with a view to এর ব্যবহার কিন্তু আমি করাইছি। অর্থাৎ এখানে তোমাদেরকে আমি যতগুলো বোর্ড কোশ্চিন সলভ করাবো ইনশাআল্লাহ প্রত্যেকটাই তোমরা, মানে আমার যদি আগের ক্লাসগুলো করে থাকো দেখবে এখানে তোমার আনকমন বলে কিছু নাই। তবে এই যে জানা জিনিস অনেক সময় আমরা ভুল করি, তো এই ভুলগুলো হওয়ার সম্ভাবনা হয়। দেখো তুমি যখন পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিতে গিয়ে দেখবে যে তোমার প্রত্যেকটা প্রশ্নই কোশ্চিন। এই কারণে অনেক স্টুডেন্ট কী করে, পরীক্ষা দিয়ে বের হয়ে মনে করে যে A+ শিওর, মানে মনে করে যে 30টা MCQ আছে, 30টার মধ্যে কয়টা ভুল যাবে, 3 থেকে 4টা, এর বেশি তো যাবে না। কিন্তু যখন কোশ্চিন মিলাই তখন দেখা যায় যে 30টার মধ্যে 10টা 12টা ভুল গেছে। অর্থাৎ জানা জিনিস ভুল করে আসে কেন, কারণ অতিরিক্ত প্র্যাকটিস করে না। তুমি যখন বারবার একটা জিনিস প্র্যাকটিস করতে থাকবে, অতএব তোমার প্র্যাকটিস অতিরিক্ত করার ফলে ওই ভুলগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য প্র্যাকটিস বেশি বেশি করতে হবে, তারা জানা জিনিস আর কখনো ভুল হবে না। এই জন্য একই রুলস আমি বারবার করাচ্ছি যে এই রুলস থেকে পরীক্ষা যখন কোশ্চিন আসবে এটা থেকে যেন ভুল তোমার না হয়, ভুল হওয়ার পসিবিলিটি যেন 0% নামে আসে। আচ্ছা, উইথ এ ভিউ টু এর ব্যবহার কি, উইথ এ ভিউ টু এর ব্যবহার ছিল
ভার্বের সাথে আইএনজি। যখন একটা সেন্টেন্সের মধ্যে উইথ এ ভিউ টু পাবে তখন এরপরে তুমি যে ভার্ব ব্যবহার করবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো বলছে আমাদের দেশ অনেকগুলো সমস্যা জর্জরিত, তো আমাদের এখন কি উচিত, এই সমস্যাগুলো সমাধান করা উচিত, যে আমাদের এই সমস্যাগুলো দূর করা উচিত বা এইগুলোর সমাধান করা উচিত। তো তুমি এখানে রিমুভিং না দিয়ে তুমি যদি এখানে সলভিং দাও, সলভিং অল দ্য প্রবলেমস, তাও কিন্তু হবে। অর্থাৎ তুমি রিমুভিং অল প্রবলেমস, সলভিং অল প্রবলেমস, তা হবে। কিন্তু মনে রাখতে হবে যে উইথ এ ভিউ টু এর পরে তুমি যে ভার্বটা ব্যবহার করবে সেটা সলভ হোক অথবা রিমুভ হোক, তার সাথে তুমি আইএনজি যুক্ত করবে। উইথ এ ভিউ টু এর পরে যে ভার্ব হয় তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। এটা করো। এখানে বলছে যে হোয়েন এভার হি স্পিক্স ইন ইংলিশ ড্যাশ বাট উই লার্ন থ্রু মিস্টেক্স। এই যে এখানে কিন্তু গ্যাপ আছে, গ্যাপ এই জায়গায় আছে লাস্টে, মানে ফুল স্টপের পরে হোয়েন এভার হি স্পিক্স ইন ইংলিশ ড্যাশ বাট উই লার্ন থ্রু মিস্টেক। এটা করো। এখানে অনেকে যে ভুলটা করতেছ সেটা হচ্ছে, দেখো প্রথম কথা হচ্ছে যে আমাদের স্ট্রাকচারটা এখানে কি হবে। স্ট্রাকচার হচ্ছে WH এর ক্ষেত্রে আমরা কি জানি যে WH যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে WH এর সাথে বা সামনে যে টেন্স থাকে এরপরে আমরা সেই টেন্সই ব্যবহার করব, একই টেন্স থাকবে। তো এখানে আছে হি স্পিক্স, অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট টেন্স। সাবজেক্টের পরে ভার্ব ওয়ান থাকলে প্রেজেন্ট টেন্স। তাহলে WH এর সামনে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে কোন টেন্স হবে, পরেও প্রেজেন্ট টেন্সই হবে। এখন এখানে তোমরা যে ভুলটা করতেছো যে হিয়ের পরে অনেকেই মেক দিয়ে রাখছো, কিন্তু হিয়ের পরে তো ভাই মেক হবে না। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এরপরে যে ভার্বটা বসাবে এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে, অর্থাৎ হি মেক্স হবে। হি মেক্স মিস্টেক্স। সে কি করে, সে হচ্ছে ভুলগুলো করে থাকে। সে যখনই ইংরেজিতে কথা বলে তখন ভুল করে থাকে। কিন্তু কি হয় যে আমরা হচ্ছে ভুলের মাধ্যমেই শিখে থাকি। কিন্তু এই ভুলটা যারা করছো তারা ঠিক করে নিও। হ্যাঁ, হি এর পরে মেক্স দিবে, হি মেক না। আচ্ছা এটা করো। পেট্রিয়টিজম ইজ এ নভেল ভার্চু, ইট ইজ হাই টাইম ড্যাশ। দেশপ্রেম হচ্ছে একটা মহৎ গুণ, এখনই উপযুক্ত সময়। আচ্ছা দেখো এখানে প্যাট্রিয়টিজম ইজ এ নভেল ভার্চু, ইট ইজ হাই টাইম উই অ্যাচিভ দিস কোয়ালিটি। তো ইট ইজ হাই টাইমের ব্যবহার আমরা করছিলাম তিনটা। কি কি? একটা হচ্ছে যে ইট ইজ হাই টাইমের পরে টু প্লাস ভার্ব ওয়ান। আরেকটা পড়ছিলাম যে ইট ইজ হাই টাইমের পরে পাস্ট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব টু। আরেকটা পড়ছিলাম ইট ইজ হাই টাইমের পরে ফর থাকলে ফরের জন্য একটা পার্সোনাল অবজেক্ট। ফরের জন্য কি, ফরের জন্য একটা পার্সোনাল অবজেক্ট নিয়ে আসতে হবে, আর তারপরে টু, তারপরে হচ্ছে ভার্ব ওয়ান। এই তিনটা রুলসের মধ্যে তুমি এই জায়গায় যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তুমি টু প্লাস ভার্ব ওয়ান দিলে হবে, পাস্ট টেন্স দিলে হবে, ফর প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব ওয়ান দিলে হবে। তিনটার মধ্যে যে কোনো একটা। এখানে ব্যবহার করছি আমরা পাস্ট টেন্স ব্যবহার করছি, সাবজেক্ট আর হচ্ছে ভার্ব টু, অর্থাৎ হচ্ছে পাস্ট টেন্স। তো এখনই উপযুক্ত সময় এই কোয়ালিটিটা আমাদের মধ্যে নিয়ে আসার। ইট ইজ হাই টাইম উই অ্যাচিভড দিস কোয়ালিটি। তো তুমি এইটা না দিয়ে যদি দিতে ইট ইজ হাই টাইম টু অ্যাচিভ দিস কোয়ালিটি, তাও হইতো। অথবা তুমি যদি বলতে ইট ইজ হাই টাইম ফর আস টু অ্যাচিভ দিস কোয়ালিটি, তাও হইতো। অর্থাৎ তুমি যেটা দিছো পাস্ট টেন্স এটা দিলে হবে। তুমি যদি টু প্লাস ভার্ব ওয়ান দাও তাও হবে। তুমি যদি ফরের পরে পার্সোনাল অবজেক্ট দিয়ে টু প্লাস ভার্ব ওয়ান দাও তাও হবে। তিনটার মধ্যে যে কোনো একটা নিয়ম ব্যবহার করলেই হবে। বুঝতে পারছো? এরপরে এটা হচ্ছে এই স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল। একজন শিক্ষার্থীকে অবশ্যই সময়নিষ্ঠ হওয়া উচিত। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি লিস্ট। লিস্টের ব্যবহার, লিস্টের ব্যবহার কি ছিল? লিস্টের ব্যবহার খুব সোজা, যে এরপরে সাবজেক্ট দিব, তারপরে শুট দিব, তারপরে ভার ওয়ান দিব, কারণ শুট হচ্ছে মডাল। তুমি যদি মাইট দাও তাও হবে, কিন্তু মাইটের পর আবার বি লাগাইছো কেন? আচ্ছা তো দেখো এখানে লিস্টের ব্যবহার কি, লিস্টের পরে সাবজেক্ট, তারপরে শুট, তারপরে ভার্ব ওয়ান। যে একজন শিক্ষার্থীকে কি করা উচিত, যে তার পড়া রেগুলার পড়া উচিত, নাহলে সে কী করবে, পরীক্ষায় মানে খারাপ করবে। তো এটা লেখাতে পরীক্ষায় খারাপ করবে। তো তুমি এভাবে আরও সোজা লিখতে পারো, আমরা যেটা ভালো করে বুঝি, যে হি শুড ফেল ইন দ্য এক্সাম। সে যদি পাংচুয়াল না হয় তাহলে পরীক্ষায় কী করবে, পরীক্ষায় ফেল করবে। হি শুড ফেল ইন দ্য এক্সাম। তো লিস্টের ব্যবহার কি, লিস্টের পরে আমরা সাবজেক্ট দিব, তারপরে শুট দিব, আর শুটের পরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেবো, ভার্ব ওয়ান দিব।
এরপরে দেয়ার ইজ নো বডি ড্যাশ হিজ হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। দেয়ার ইজ নো বডি ড্যাশ হিজ হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, এখানে কি দিবে বলো? আচ্ছা, পৃথিবীতে এমন কেউ নাই যে হচ্ছে সুখী, হু ইজ হ্যাপি। তুমি অ্যাবসলিউটলি না লাগালে হবে, তুমি বলতে পারো দেয়ার ইজ নো বডি হু ইজ হ্যাপি। পৃথিবীতে এমন কেউ নাই যে সুখী। সবারই ব্যক্তিগত সমস্যা আছে, তোমার যেমন সমস্যা আছে তুমি বলতে পারো যে ওই ব্যক্তি আমার থেকে অনেক সুখে আছে, তুমি বলতে পারো অত সমস্যায় ওদের ভালো রেজাল্ট করছে, আমার এই সমস্যার কারণে আমি রেজাল্ট খারাপ করতে পারিনি। এটা হচ্ছে অজুহাত। তুমি যদি অজুহাত দাও তোমার নিজের খারাপ নিজে ডাকে আনবে, বা তুমি মনে করো নিজের দোষে নিজে খারাপ কিছু করবে। অজুহাত কখনো কোনো ভালো জিনিস নিয়ে আসতে পারে না, অতএব অজুহাত দেওয়া যাবে না এখানে। তুমি যতই সমস্যায় থাকো না কেন, মাথার মধ্যে রাখতে হবে দুনিয়াতে সবাই মানে অসুখের মধ্যে আছে, বা সবারই কোনো না কোনো সমস্যা আছে। তোমার যদি চুল নিয়ে সমস্যা থাকে, তো কেউ ফেস নিয়ে সমস্যা আছে, কারো ফেস আর চুল দুইটাই ঠিক থাকলে দেখা যাচ্ছে হাত নিয়ে সমস্যা আছে, কারো যে দেখা যাচ্ছে চুল ফেস হাত সব ঠিক আছে, পা নিয়ে সমস্যা আছে, কারো ধরো সবগুলো সমস্যা মানে কোনো সমস্যা নেই, সে আবার গোপন সমস্যায় আছে যেটা কাউকে বলতে পারতেছে না। অতএব বিষয়টা তো সমস্যা আছেই ভাই, হয়তো তোমার মনে হয় বা তুমি ওই জিনিসটা সম্পর্কে জানো না, কিন্তু সমস্যা সবারই আছে। তাহলে কি বলবে? দেয়ার ইজ নো বডি হু ইজ হ্যাপি। তারপরে এখানে বলছে দিস আর এসেনশিয়াল ফর আওয়ার ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের বেঁচে থাকার জন্য গাছ অনেক গুরুত্বপূর্ণ। সো উই শুড প্ল্যান্ট, এখানে কি দিবে? সো উই শুড প্ল্যান্ট, এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপে কি দিবে? তাহলে কি দিবে? এখানে দিবে উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, আমাদের অনেকগুলো গাছ লাগাইতে হবে। তারপর যে নাম্বার, আর্লি রাইজিং গিভস এ ম্যান এনাফ ফ্রি টাইম, যে সকাল সকাল ঘুম থেকে উঠে একজন মানুষকে কী করে অনেকগুলো সময় দিয়ে থাকে। সিন্স আই অ্যাম এখানে অ্যাম হবে, হবে না, সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার, এখানে মানে এমটা এই পার আসবে, এখানে এই এমটা এই দিকে আসবে, এটা আলাদা। অর্থাৎ এখানে হবে আই অ্যাম অ্যান আর্লি রাইজার, মানে এই এমটা চলে আসবে এখানে, আর এই এমটা আলাদা হবে, যে সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার ড্যাশ। আমরা এতক্ষণ যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো করলাম, যে 10টা করলাম, এগুলো হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর। আচ্ছা, এবার অন্য একটা বোর্ড, এটা করো। 21st February is a red letter day in our life because dash it is our mother language day. তো এখানে যেটা দেওয়া আছে, on this day we achieved the rightful place of বাংলা through sacrifice। তো এত কঠিন না দিয়ে তুমি দিবে যে because we achieved, তুমি এটা দিতে পারো যে on this day we achieved our language through sacrifice, এরকম যে আমরা উৎসর্গের মাধ্যমে আমরা আমাদের ভাষাটাকে পেয়েছি। হ্যাঁ, উই লস্ট আওয়ার ব্রাদার্সও দিতে পারো, তা হবে খুব সোজা জিনিস, যে এই দিন আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি। তারপরে বি নাম্বার বলছে যে once there was a farmer who had 3 sons, they were so lazy that, তো so that এর ব্যবহার, সো ড্যাশ ড্যাশ দ্যাটের ব্যবহার, এগুলো তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স করানোর সময় পড়াইছি, কমপ্লিটিং সেন্টেন্স করানোর পরে তারপরে পড়াইছি। যারা আমার আগের ক্লাসগুলো করনি, দেখো উপরে ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে আগের সবগুলো ক্লাসে, ওখানে শেখর ভাইয়ের আর আমার বাংলা এবং ইংরেজি এই দুটা বিষয়ের সবগুলো টপিকের ক্লাস নেওয়া হয়েছে, সবগুলোই সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে, সেগুলো করে নিও, তাহলে দেখা যাবে যে ভুলের পরিমাণ অনেক কমে যাবে। আর যারা বলো যে এরকম ভাই আমি ইংরেজি কিছুই পারি না, কিছুই পড়া হয়নি, কী করবো, তাদের জন্য একই সমাধান, যে ওখানে ক্লাসগুলো রেগুলারলি করো সিরিয়াল অনুযায়ী, দৈনিক মনে করো 5-6টা করে ক্লাস করো, 5-6 ঘন্টা সময় দাও, তাহলে বাংলা ইংরেজি দুটোই শেষ হয়ে যাবে 5-7 দিনের মধ্যেই। আচ্ছা, সো দ্যাটের ব্যবহারটা কী ছিল, মানে সো ড্যাশ ড্যাশ দ্যাট, এটার ব্যবহার ছিল 2টা। কয়টা ব্যবহার ছিল? 2টা। কি কি? একটা হচ্ছে যে সো ড্যাশ ড্যাশ দ্যাট, এখানে ড্যাশের মধ্যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে। তো সো ড্যাশ ড্যাশ দ্যাটের ক্ষেত্রে এদিকে যদি প্রেজেন্ট থাকে তাহলে এদিকে হবে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ক্যান নট, আর তারপরে হচ্ছে ভার্ব 1। আর সো ড্যাশ ড্যাশ দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরে হবে সাবজেক্ট প্লাস হচ্ছে
কুড নট, আর তারপরে হচ্ছে ভার্ব ওয়ান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সো এটা অ্যাডজেক্টিভ, এটা দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাটের আগে কোন টেন্স আছে? পাস্ট টেন্স। অনস দেয়ার ওয়াজ, তাহলে কি হচ্ছে? পাস্ট টেন্স। তাহলে সো দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে ওইদিকে কি হবে? সাবজেক্ট, তারপরে কুড নট, তারপর হচ্ছে ভার্ব ওয়ান। তারা এতটাই অলস ছিল যে তারা কাজ করতে পারছিল না। এরপরে I have to meet Rajan. Do you know where? WH এর ব্যবহার একটু আগে করেছে, আগের যেই কম্পিটিভ সেন্টেন্স করছি ওইটার মধ্যে আমি WH এর ব্যবহার করাইছিলাম, তো এটা ভুল হওয়ার কথা না। এখানে বলছে যে I have to meet রাজন, আমাকে রাজনের সাথে দেখা করতে হবে। Do you know where he lives? তুমি কি জানো সে কোথায় বসবাস করে? তো WH এর ব্যবহার, WH এর ব্যবহার কি? WH এর ব্যবহারটা হচ্ছে যে WH এর সামনে যেই মানে যেই টেন্স পরে সেই টেন্স, তো আগে প্রেজেন্ট টেন্স, তার মানে পরে প্রেজেন্ট টেন্স দিতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান দিলেই হয়ে গেল প্রেজেন্ট টেন্স। তুমি কি জানো সে কোথায় থাকে? হোয়ার হি লিভস, এটা দিলে হলো। তারপরে দেখো ডি নাম্বার, ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ, ইট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ। ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ, ইট ইজ হাই টাইমের ব্যবহার কিন্তু আমরা আগের বোর্ডেও করছি, এবং ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট দেওয়াই থাকে তাহলে কি করতে হবে জানো তো? ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট দেওয়াই থাকে তাহলে হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ দিতে হবে হচ্ছে ভার্ব টু। তো মিল করো, এখানে তো পরে আরও একটা সেন্টেন্স আছে, ইট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, অর্থাৎ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এরকম একটা জিনিস এখানে রাখতে হবে। গিভ আপ যদি দাও তাহলে তো তোমার হচ্ছে প্রেজেন্ট টেন্স হয়ে গেল না, লাগবে কি? এখানে সাবজেক্ট দেওয়া থাকলে লাগবে ভার্ব টু। তো তুমি যদি গিভ দাও, গিভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, পরে ঠিক করছো অনেকে গেভ আপ, এটা সব থেকে সোজা। গিভ গেভ এগুলো ঝামেলার মধ্যে না পড়ে তুমি দিলে যে স্টপড স্মোকিং বা চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস, তো কী দিতে পারো যে ইউ গেভ আপ স্মোকিং, অথবা তুমি দিতে পারো ইট ইজ হাই টাইম, ইউ ডবল ইউ হয়ে গেছে, এটা হবে না। ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইউর ইটিং হ্যাবিটস, অথবা ইউ স্টপ স্মোকিং। আচ্ছা, এটা কী হবে? ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। আচ্ছা, ইফের ব্যবহার, ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে কি হয়? পরে হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল উইলের মধ্যে যে কোনো একটা, সরি এখানে ওই নিয়মে না, এটা অন্য নিয়মে আছে। তুমি জিরো কন্ডিশনাল বাদে তুমি ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করবে, সাবজেক্ট দিবে, তারপর শ্যাল উইলের মধ্যে বা একটা দিবে, তারপরে ভার্ব ওয়ান দিবে, তাহলে হবে। আচ্ছা, কম্পিটিভ সেন্টেন্স আমরা অনেকগুলো প্র্যাকটিস করলাম, আমরা কম্পিটিভ সেন্টেন্সের পরে আমরা চলে যাবো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বে। আচ্ছা, এটা ছিল আমরা যেটা করছিলাম, এটা রাজশাহী বোর্ড 2017 কোশ্চেন ছিল। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বের একটা কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, এটা তোমাদেরকে সলভ করতে হবে, সময় হচ্ছে 7 মিনিট। কত মিনিট? 7 মিনিট। আর তো এখানে আমরা সলভ করে দুই ধাপে, পাঁচটা করে। প্রথম 5টা হচ্ছে, 6টা আছে। আচ্ছা, এটা হচ্ছে চিটাগাং বোর্ডের কোশ্চেন 2019 সম্মত। আচ্ছা দেখো, এখানে বলছে ম্যান ইজ এ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিং, হি ড্যাশ হ্যাভ ফ্রিডম অফ চয়েস, থট অ্যান্ড এক্সপ্রেশন। তো এখানে দেখো, এখানে কি টেন্স ব্যবহার করা আছে? প্রেজেন্ট টেন্স। তো আমরা জানি যে এখানে প্রেজেন্ট টেন্স থাকে, তার মানে এখানে কি হবে? এখানে 90% কোশ্চেনই হবে প্রেজেন্ট টেন্সে, আর এখানকার 70% অ্যান্সারই হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হবে। তো দেখো, এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স ব্যবহার করা আছে, তার মানে হচ্ছে এখানে আমাদের কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। অর্থাৎ হচ্ছে এখানে হিয়ের পরে কি হবে? যদি হ্যাপি রেখে দাও তাহলে কিন্তু ভুল হবে। এখানে দিতে হবে কি? এখানে দিতে হবে হচ্ছে হ্যাজ, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এরপরে যে তুমি ভার্ব দিবে এটা হবে সিঙ্গুলার, অতএব ওখানে হবে হচ্ছে হ্যাজ। তাহলে কি হবে? হি হ্যাজ ফ্রিডম অফ চয়েস, থট অ্যান্ড এক্সপ্রেশন, বাট এভরিবডি শুড। আচ্ছা, শুড কি বলতো? শুড হচ্ছে, আরে কথা বলো, কমেন্ট করো আর কি। আচ্ছা, শুড হচ্ছে কি? শুড হচ্ছে মডাল, আর মডালের পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। অতএব এখানে কি হবে? কনসিডারই হবে, শুড কনসিডার।
এভরিবডি শুড কনসিডার দ্যাট ইজ নট অনলি পারসন ইন এ সোসাইটি দেয়ার ড্যাশ। আচ্ছা দেয়ারের পরে এখানে যে ভার্ব, এই ভার্বটা সিঙ্গুলারও হতে পারে প্লুরাল হতে হবে, কিন্তু তোমার এর পরে আমাদের যে নাউনটা থাকবে এটা দেখতে হবে। এই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে ভার্ব হবে সিঙ্গুলার, এই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। তো এখানে কি আছে পারসনস প্লুরাল, তাহলে এখানে কি হবে, এখানে হবে প্লুরাল, অর্থাৎ দেয়ার আর হবে। যদি এখানে একজন থাকতো যে দেয়ার ড্যাশ পারসন, তাহলে এখানে ইজ হইতো, যেহেতু এখানে পারসনস একের অধিক, অতএব এখানে হবে হচ্ছে আর। There are many persons in the society and they dash the same right, এখানে কি হবে, আচ্ছা দে আমরা এখন দেখলাম যে এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এরপরে দিলাম হ্যাজ। আর এখানে যে দে যেহেতু প্লুরাল একের অধিক, অতএব এরপরে ভার্ব হবে প্লুরাল, অতএব এখানে হবে হচ্ছে হ্যাভ। তো হি এর পরে হ্যাজ হলো, কিন্তু দে এর পরে কি হবে, হ্যাভ হবে। দে হ্যাভ দ্য সেম রাইট দ্যাট অন, এই যে অন হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো অন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্ব কি হবে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, অর্থাৎ এক্সপেক্টস হবে। এই এক্সপেক্টের সাথে এস যুক্ত করতে হবে, এক্সপেক্টস হবে। এক্সপেক্টস ফ্রম অন সোসাইটি সো টু। আচ্ছা এই যে সো টু, টু প্লাস ভার্ব ওয়ান, টু এর পরে যে কোনো যে কোনো প্রিপোজিশন টু ব্যতীত হলে ভার্বের সাথে আইএনজি, আর যদি টু থাকে তাহলে টু এর পরে হচ্ছে ভার্ব ওয়ান, তাহলে কী হবে ফর্মই থাকবে। টু ফর্ম এ পিসফুল সোসাইটি অন শুড বি ওয়াচফুল টু সি দ্যাট আদার রাইটস আর নট ভায়োলেটেড। তাহলে বুঝতে পারছি এখানে হচ্ছে আমাদের 6টা, আমরা পরের 4টা দেখি। পরে 4টা, এভরি সিটিজেন মাস্ট ড্যাশ। আচ্ছা এই যে এভরি সিটিজেন মাস্ট, একটু আগে যেমন আমরা দেখলাম শুড, একটু আগে আমরা কি দেখলাম শুড। শুড কি, শুড হচ্ছে মডাল, আর মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, একটু আগে দেখলাম। সেরকম শুটের মতোই হচ্ছে মাস্ট, শুড যেরকম মডাল, মাস্টও কিন্তু মডাল, আর মডালের পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। অতএব এটা যেহেতু মডাল, তো এরপরে যে ভার্ব হবে কাল্টিভেট, এটা কাল্টিভেটই হবে, অর্থাৎ এটা ভার্ব ওয়ানই থাকবে, অন্য কিছু হবে না। তাহলে কি হবে, এভরি সিটিজেন মাস্ট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ obeying the rules and regulations of the society. Selfishness dash। আচ্ছা এখানে তোমার সাহায্যকারী ভার্ব নাই, বিভার্ব নাই, তাহলে কি লাগবে, বিভার্ব যদি না থাকে তাহলে ডু ডাস ডিড লাগবে। যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স করতেছি, অতএব ডু অথবা ডাস। তো সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হবে হচ্ছে ডাস। তাহলে কি হবে, সেলফিশনেস ডাজ নট হেল্প দ্য সোসাইটি রেদার ইট। ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ইটের পরে সবসময় সিঙ্গুলার হয়, ইটের পরে যে ভার্ব এটা অলওয়েজ সিঙ্গুলার হয়। তাহলে কি হবে, ইট ডিস্ট্রয়েস দ্য পিস অ্যান্ড হ্যাপিনেস অফ আদার্স সো উই অল। আচ্ছা কোনো কিছু করা উচিত বুঝাইতে গেলে শুড প্লাস ভার্ব ওয়ান হয়। যখন কোনো কিছু উচিত বুঝাবে যে আমাদের এটা করা উচিত, যেমন আমরা বলতে পারি যে আমাদের পিতা মাতাকে সম্মান করা উচিত, তাহলে কি হবে, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। আমরা বলতে পারি যে আমাদের শিক্ষকদের সম্মান করা উচিত বা তাদের কথাগুলো মেনে চলা উচিত, তাহলে আমরা কি বলবো, উই শুড অবে দ্য ইনস্ট্রাকশন অফ আওয়ার টিচার্স। অর্থাৎ যখন কোনো কিছু উচিত বোঝাবে তখন হবে শুড প্লাস ভার্ব ওয়ান। তাহলে কি হবে এখানে, যে উই অল শুড থিঙ্ক, তাহলে কি হবে, উই অল শুড থিঙ্ক টু দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি। আমাদের প্রত্যেককে আমাদের সমাজের ভালো দিকটা চিন্তা করতে হবে। তাহলে উচিত বলতে গেলে শুড প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা এবার হচ্ছে আমরা পরের বোর্ড করবো, এটা হলো চট্টগ্রাম বোর্ড। এবার হচ্ছে তার পরের বোর্ড, এই বোর্ডটা করো। এখন বাজে, এটার জন্য তোমাদের 5 মিনিট সময়। আচ্ছা এখন বাজে 8টা 2, তো 8টা 7 পর্যন্ত তোমাদের সময়, সরি 8টা 8 পর্যন্ত দিলাম, একটা বাংলা একটা ইংরেজি হয়ে গেল। আচ্ছা 8টা 8 পর্যন্ত সময়, 6 মিনিটের মধ্যে এটা সলভ করো। আর প্রথম 4-5টা অ্যান্সার করি। আচ্ছা প্যাসিভ ভয়েসের নিয়ম মনে আছে, প্যাসিভ ভয়েস আমরা কীভাবে করছিলাম, প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে 2টা। একটা হচ্ছে যে বি ভার্ব থাকবে, মানে এম ইজ আর ওয়াজ আর যে কোনো একটা বি ভার্ব প্লাস হচ্ছে ভার্ব 3, এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস করার। আরেকটা প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে যে মডাল থাকবে, মডালের পরে বি আর তারপরে হচ্ছে ভার্ব 3, অর্থাৎ মডাল প্লাস বি প্লাস ভার্ব 3, এই দুইভাবে হচ্ছে আমরা প্যাসিভ ভয়েস করতে পারি, ঠিক আছে। তো এখানে দেখো, ইফ অল চিলড্রেন অফ বাংলাদেশ ড্যাশ গো টু স্কুল, ইফের ব্যবহার, ইফ মানে কি কন্ডিশনালের ব্যবহার। তো এটা যদি আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করি তাহলে কি হবে, তাহলে প্রেজেন্ট টেন্স হবে, অর্থাৎ হবে ইফ অল চিলড্রেন অফ বাংলাদেশ গোস টু স্কুল, কি হবে,
আমরা যদি এখানে দিই যে গোস টু স্কুল, তো এখানে তুমি যদি মনে করো যে অলের পরে সরি এখানে অল চিলড্রেন আসতো, এখানে গো হবে, তো হচ্ছে এখানে গো দিলে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম দিলে, তো ইফের পরে যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পরে কি হবে, পরে শ্যাল উইল ক্যান মে যে কোনো একটা, আর তারপরে ভার্ব ওয়ান, অর্থাৎ এখানে হবে হচ্ছে উইল গেট। ইফ অল চিলড্রেন অফ বাংলাদেশ গো টু স্কুল দ্য কান্ট্রি উইল গেট রিড অফ কার্স অফ ইলিটারেসি। বুঝতে পারছো? তাহলে কি হবে, ইফ অল চিলড্রেন অফ বাংলাদেশ গো টু স্কুল দ্য কান্ট্রি উইল গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। বুঝতে পারছো? ফার্স্ট কন্ডিশনালের ব্যবহার, একদিকে যদি প্রেজেন্ট হয় তাহলে অন্যদিকে কি হবে, সাবজেক্টের পরে শ্যাল উইল ক্যান মে যে কোনো একটা, তারপরে হচ্ছে ভার্ব ওয়ান। তারপরে দেখো টু বুস্ট আপ এডুকেশন দ্য গভর্নমেন্ট ড্যাশ স্পেন্ড মোর মানি। আচ্ছা আমি একটু আগে বললাম যদি কোনো কিছু করা উচিত বুঝায়, যে এই তোমার হচ্ছে যে পড়ালেখা বা যে কি বলে ইলিটারেসি, মানে আমরা যেটা বলি হচ্ছে মূর্খতা বলি বা অশিক্ষিত যেটা বলি এরকম, তো নিরক্ষর যেটা, এটা যদি দূর করতে যায় তাহলে সরকারের কী করা উচিত, এগুলোতে অনেক টাকা ইনভেস্ট করা উচিত। তাহলে এই উচিত বুঝাইতে গেলে কি হবে, শুড প্লাস ভার্ব ওয়ান, তাহলে কি হবে, দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড, দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড। তারপরে দেখো সাবসিডিজ মাস্ট। আচ্ছা এই যে তোমার হচ্ছে ভর্তুকিগুলো দিবে শিক্ষা সেক্টরে, এই ভর্তুকি কি ভর্তুকি নিজে নিজেকে দিবে নাকি সরকার ভর্তুকি দিবে? তাহলে অন্যের দ্বারা কোনো কিছু করা বোঝালে প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েস দুইভাবে করা যায়, একটা হচ্ছে বিভার প্লাস ভার্ব থ্রি, আর যেহেতু মডাল আছে তাহলে মডালের পরে বি লাগাইতে হবে, তারপরে হচ্ছে ভার্ব থ্রি। মডালের পরে কি দিতে হয়, মডালের পরে বি দিয়ে ভার্ব থ্রি দিলে সেটা প্যাসিভ ভয়েস হয়ে যায়। বুঝতে পারছো? হ্যাঁ, ইফের ব্যবহার কমপ্লিটিং সেন্টেন্স, তারপর রাইট ফর্ম ভার্ব সবগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর আমরা যেটা বোর্ড এখন সলভ করতেছি রাইট ফর্ম ভার্বের, এটা হচ্ছে তোমার 2018 কম্বাইন্ড বোর্ডের খ সেটের। তারপরে দেখো টিচার্স। আচ্ছা নিডই হয়, নিড কখনো নিডের বা অন্য কিছু হয় না, নিড টুই হয়। তাহলে কি হবে, নিড আছে নিডই থাকে, মডেল কোনো চেঞ্জ হয় না, নিডই থাকবে, নিড টু। আচ্ছা নিড টু এর পরে কি হবে, এখানে টু এর পরে তুমি টু ট্রেন দিতে পারো, অথবা দিতে পারো যে টু বি ট্রেন। তুমি যদি প্যাসিভ ভয়েস বলে সব থেকে ভালো হয়। তো শিক্ষকেরা তো নিজে নিজেকে প্রশিক্ষণ দিতে পারবে না, তাই না? শিক্ষককে নিজে নিজেকে প্রশিক্ষণ দেয়, শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়, অন্যের দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়। তাহলে কি হবে, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কি হয়, বি প্লাস ভার্ব থ্রি। তারপরে দ্য পোর স্টুডেন্টস ক্যান ব্রিং। আচ্ছা এই যে এখানে মডেল আছে, মডেলের পরে প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয়, আচ্ছা তার আগে বলতো প্যাসিভ ভয়েস কেন, দ্য পোর স্টুডেন্টস ক্যান ব্রিং আন্ডার ফুড ফর এডুকেশন। যে গরিব শিক্ষার্থী এরা কি নিজে নিজেদেরকে খাওয়ায় নাকি সরকার খাওয়ায়, মানে সরকার অনুদান দেয়। তাহলে অন্যের দ্বারা বুঝাইলে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কি হয়, মডাল ভার্ব থাকলে তারপরে হচ্ছে মডালের পরে বি লাগাইতে হয়, তারপরে ভার্ব থ্রি, আর ব্রিং থেকে বট করতে হবে, তাহলে কি হবে, বি বট। আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম উই টেক কেয়ার দ্যাট। তাহলে কি করবে এখানে, এই যে আচ্ছা আমরা কি নিজে নিজেদের ইনস্টিটিউশনের তোমার হচ্ছে যত্ন নেই নাকি সরকার নেই, মানে অন্যের দ্বারা হয়। তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি হবে এখানে, উই ড্যাশ টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন ড্যাশ ক্লোজ ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস। আচ্ছা আমাদের কি করা উচিত, আমাদের যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো কি করা উচিত, যত্ন নেওয়া উচিত। প্যাসিভ ভয়েস। আচ্ছা প্যাসিভ ভয়েস হচ্ছে দুইভাবে বোঝা যায় প্যাসিভ ভয়েস, একটা হচ্ছে যে বাই প্লাস অবজেক্টিভ, আর আরেকটা হচ্ছে যখন অন্যের দ্বারা কোনো কিছু করা বোঝাবে। কি বোঝাবে, অন্যের দ্বারা কোনো কিছু করা বোঝাবে। আর এই যে প্যাসিভ ভয়েস এটা দুইভাবে গঠন করা যায়। কয়ভাবে, দুইভাবে। একটা হচ্ছে তোমার বি ভার্বের পরে তুমি ভার্ব থ্রি দিলে, আর আরেকটা হচ্ছে মডালের পরে যদি মডাল দেওয়া থাকে বা মডাল দিচ্ছ তাহলে মডালের পরে তোমার দিবে হচ্ছে বি আর তারপরে হচ্ছে ভার্ব থ্রি, মানে মডালের পরে বি ভার্ব তারপরে হচ্ছে মানে বি ভার্ব বলতে বি, মডালের পরে বি তারপরে হচ্ছে ভার্ব থ্রি। এই দুইভাবে প্যাসিভ ভয়েস গঠন করা যায়। আর ওখানে আরেকটা নিয়ম আমরা পড়লাম যে হচ্ছে মডাল পড়লাম, বি ভার্ব পড়লাম, আর একটা কি পড়লাম দেখ ওটা মনে নাই, এই দুটো মনে রাখা তাহলে হবে। তো প্যাসিভ ভয়েসের ভুল মানে প্যাসিভ ভয়েস তোমার থাকবেই, তুমি যে বোর্ড কোশ্চেনের সমাধান করো না কেন তার মধ্যে এই রুলস থেকে তুমি কোশ্চেন কমন পাবে। একটা হচ্ছে বাইয়ের পরে অবজেক্টিভ, আর একটা হচ্ছে অন্যের দ্বারা কোনো কিছু করা বোঝাবে। যেমন আমি তোমাদেরকে এর আগে একটা উদাহরণ দিছিলাম, দ্য বুক ড্যাশ
স্টিল। আচ্ছা, বইটা চুরি হয়েছে। এখন বই কি নিজে নিজেকে চুরি করতে পারে না, বই অন্যের দ্বারা চুরি হয়েছে, তাই না? তাহলে অন্যের দ্বারা বুঝাইলে, অন্যের দ্বারা কোনো কিছু বুঝাইলে প্যাসিভ ভয়েস। এখন এই প্যাসিভ ভয়েসের অ্যান্সারটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে বি ভার্বের পরে ভার্ব 3, অর্থাৎ আমরা দিতে পারি দ্য বুক ওয়াজ স্টলেন, অর্থাৎ এখানে আমরা বি ভার্ব দিলাম তারপরে ভার্ব 3 দিলাম। অথবা তুমি দিতে পারো দ্য বুক, তারপরে দিলে দ্য বুক উইল বি স্টলেন। তাহলে দেখা যাচ্ছে মডাল দিলাম, মডালের পরে বি দিলাম, তারপরে ভার্ব 3 দিলাম। অর্থাৎ তুমি এই যে প্যাসিভ ভয়েস এটা দুইভাবে গঠন করা যায়। একটা হচ্ছে বি ভার্বের পরে ভার্ব 3 দিলে, অথবা তুমি মডালের পরে বি দিয়ে তারপরে ভার্ব 3 দিলে, এই দুইটার মধ্যে যে কোনো একটা দিলে। লাস্ট যে রাইট ফর্ম ভার্বের প্র্যাকটিস ক্লাস দিলাম, মেগা প্র্যাকটিস ক্লাস, ওটার মধ্যে আমি রুলসগুলো পড়াইছিলাম একবার। একটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ব্যবহার, একটা হচ্ছে তোমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। একটা যদি শুরুতে ভার্ব থাকে, শুরুতে ভার্ব থাকে, ভার্বের সাথে আইএনজি করতে একটা প্রিপোজিশনের ব্যবহার, দুইটা ভার্ব থাকে। এই যে 6-7টা রুলস, এগুলো আমি আরেকবার রিভিশন দেবো। তোমাদের পুরো গ্রামার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব হচ্ছে আগামী শুক্রবার শনিবারে আমি হচ্ছে আবার নতুন করে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। এই দুইটা প্র্যাকটিস ক্লাসে তোমাদেরকে বুঝাই দিব। মানে এতদিন তোমরা যে 2 বছর ধরে ইংরেজি পড়ছো, বা আমি এই 1-1.5 মাস থেকে তোমাদের যতগুলো টপিক পড়াইছি এই সবগুলো আমি রিভিশন দিয়ে নিব হচ্ছে এই 2 দিনে, শুক্রবার আর হচ্ছে শনিবারে। এই 2 দিনে তোমাদেরকে প্রত্যেকটা রিভিশন দিয়ে বুঝাই দিব, কানেক্টর প্র্যাকটিস করবো। তো এখানে কানেক্টর একটা দেওয়া আছে, এটা আগে নিজে নিজে চেষ্টা করো করার। এখানে যে কানেক্টরটা দেওয়া আছে এটা আগে নিজে নিজে চেষ্টা করো, তারপরে আমি তোমাদেরকে এটা সমাধান করে দেবো। আগে এখানে যে কানেক্টরটা দেওয়া আছে এটা আগে নিজে নিজে চেষ্টা করো। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2019-এর কোশ্চেন। এখানে বলছে ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, যে গাছপালা হচ্ছে আমাদের সমাজের বা আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান। ড্যাশ দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, যার ফলে বা উদাহরণস্বরূপ এরা কী করে, আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে তোমরা কি দিতে পারো, যে এখানে তোমরা অ্যাজ এ রেজাল্ট দিতে পারো, অথবা ইনফ্যাক্ট দিতে পারো, ফর এক্সাম্পল দিতে পারো। তাহলে কি দিতে পারো তোমরা এখানে, এখানে তোমরা ফর এক্সাম্পল দিতে পারো, অথবা ইনফ্যাক্ট দিতে পারো, যে কি হচ্ছে দে বেয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। তাহলে বি নাম্বার ড্যাশ উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল, কিন্তু আমরা কি না, এটার প্রতি আমরা সদয় না অথবা যত্নশীল না। তাহলে কি দিতে পারো, বার্ড দিতে পারো, অন দ্য কন্ট্রারি দিতে পারো, বা অন্যদিকে বা বিপরীতে দেখা যাচ্ছে যে যেটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান, তারপরেও কি আমরা এটার প্রতি আমরা হচ্ছে সদয় না বা এটার প্রতি আমরা যত্নশীল না। প্র্যাকটিস করেছিলাম কি জানি, যাই হোক। তারপর হচ্ছে কেয়ারফুল অ্যাবাউট দেম ড্যাশ উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, কি বলতেছি আমরা, বরং এটা হচ্ছে আমরা একেবারেই নিধন করতেছি, যেখানে আমাদের হচ্ছে এটা যত নেওয়া উচিত সেখানে আমরা কি করছি, এটা কেটে ফেলতেছি। তাহলে কি হবে, রেদার, রেদার মানে কি বরং, রেদার মানে কি বরং। অথবা তোমরা দিতে পারো কি ইনফ্যাক্ট দিতে পারো এখানে, যে ইনফ্যাক্ট। তারপরে ড্যাশ অন ডে দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট। তো এইভাবে কনসিকুয়েন্টলি দিতে পারো, তুমি যদি পরেরটাই অ্যাজ এ রেজাল্ট দাও, সরি কনসিকুয়েন্টলি দিতে পারো, অথবা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট দিতে হলো, যার ফলে, অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি, যার ফলশ্রুতিতে কী হবে, আমাদের দেশ একদিন হচ্ছে গ্রিন হাউস প্রভাবে উপরে পড়বে। তারপর হচ্ছে ই নাম্বার ড্যাশ আওয়ার্স ইন অ্যান এগ্রিকালচার কান্ট্রি, যেহেতু আমাদের হচ্ছে একটা কৃষিমাতৃক দেশ, যেহেতু বলতে কী হয় সেটা হচ্ছে as ours is an agriculture country, our economy depends on agriculture. তারপর হচ্ছে এফ নাম্বার কি, এফ নাম্বার ড্যাশ ট্রিজ প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। এবং আমাদের এছাড়াও আমরা কি দিতে পারি, আমরা এখানে মোর অভার দিতে পারি, আরও বলতে গেলে অথবা বিসাইডস দিতে পারি, যে এছাড়াও আমাদের যে হচ্ছে গাছপালা এগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলবায়ুর উপরে। তো তুমি মোর অভার দিতে পারো, যে আরও বলতে গেলে, বা বিসাইডস দিতে পারো, যে কোনো একটা দিতে পারো। এরপরে জি নাম্বার ড্যাশ ট্রিজ কিপস সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্ট ইট। তো এখানে তুমি ফার্স্টলি সেকেন্ডলি ইউজ করতে পারো, অর্থাৎ এখানে দেওয়া আছে অ্যান্সারে দেওয়া আছে অ্যাকচুয়ালি, তো তুমি এখানে ফার্স্টলি সেকেন্ডলি ইউজ করতে পারো। তুমি বলতে পারো যে প্রথমত আমাদের এই যে এটা মাটিকে শক্তিশালী এবং এটাকে কি করে, রক্ষা করে আর কি। তো তুমি এটা দিতে পারো উপকারের দিক থেকে ফার্স্টলি ট্রিজ কিপ সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্ট ইট। তারপরে দিতে পারো সেকেন্ডলি, তারপরে কি করে মাটি হচ্ছে যে আমাদেরকে বন্যা এবং হচ্ছে অন্যান্য যেই প্রাকৃতিক যে দুর্যোগ এগুলো থেকে রক্ষা করে থাকে। তারপরে তুমি দিতে পারো কি, এখানে তুমি দিতে পারো অলসো বা এগেইন,
অথবা দিতে পারো থার্ডলি। তারপরে দেখো যে থার্ডলি বা এগেইন অলসো ট্রিজ প্রোভাইডার আমাদের কি করে, আমাদের হচ্ছে কাঠ দেয়, তারপরে হচ্ছে এটা হচ্ছে বাড়িঘর তৈরিতে কাজে লাগে, আর হচ্ছে ফার্নিচার তৈরিতে, আসবাবপত্র তৈরিতে কাজে লাগে। ড্যাশ ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। তো এখানে তুমি বলতে পারো ফাইনালি, বা অন্য কিছু ব্যবহার করতে পারো যেটা বাংলা অর্থ আসবে প্রকৃতপক্ষে, যে গাছ হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। ইনডিড যেমন দেওয়া আছে, প্রকৃতপক্ষে গাছ হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। হ্যাঁ এরকম হয়, মানে কানেক্টর জিনিসটা এরকম যে মনে হয় যে এটাতে এটা দিলে হয়, ওটা দিলে হয়। এই জন্য আমি বলছি কানেক্টরের ক্ষেত্রে কি করবে, কানেক্টরের ক্ষেত্রে পুরো প্যাসেজটা তুলবে। প্যাসেজ তোলার পরে গ্যাপে গ্যাপে যে অ্যান্সারটা হবে ওই অ্যান্সারটা গ্যাপে গ্যাপে বসে দেবে, তাহলে হবে। কারণ দেখা যাচ্ছে যে তুমি এটাতে মনে করো যে রেদার দিলে হবে, ইনফ্যাক্ট দিলে হবে। এবং স্যারের যে অ্যান্সার শিট ওইটাতে মনে করো যে দুইটাই দেওয়া আছে, কিন্তু স্যার মনে করে রাখছে যে যারা রেদার দিবে তাদেরকে নাম্বার দেবো, ইনফ্যাক্ট দিবে এদেরকে দেবো না। কিন্তু তুমি যদি ইনফ্যাক্ট দাও, শুধুমাত্র তুমি সি নাম্বার লিখে এইভাবে উত্তর দিছো, ABCDEF এভাবে উত্তর দিছো, প্যাসেজ তোলো নেই, তখন কিন্তু স্যার ইনফ্যাক্ট লিখে নাম্বার কাটে দেবে, তোমার রেদার দিলে আর নাম্বার দিবে না, মানে রেদার বাদে অন্য কিছু দিলে নাম্বার দিবে না। অতএব তুমি যখন পুরো প্যাসেজ তুলে এখানে ইনফ্যাক্ট দিবে, তখন স্যার মনে করবে না এখানে ইনফ্যাক্ট দিলে এই যে লাইন, এই লাইনের সাথে ইনফ্যাক্ট শব্দটা যায়, অতএব এটা দিলে অ্যান্সার আমার নাম্বার দেওয়া যাবে। আর যারা আগের ক্লাসগুলো মিস করছো তারা অবশ্যই আগের ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে সিরিয়ালি দেওয়া আছে, আমি সেগুলো লিঙ্ক এক করে তোমাদেরকে দিছি, এগুলো ক্যাপশনে দিয়ে রাখছি, সবগুলো ক্লাসের লিঙ্ক একসাথে। ওখানে ক্লিক করে তোমরা ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই ভিডিওগুলো আমরা ডেলি ডিলিট করবো, ডেলি আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করবো, তখন তুমি ইউটিউব চ্যানেলে নোটিফিকেশন পেয়ে যাবে, তোমাকে আর আলাদা করে খোঁজার দরকার নেই। নোটিফিকেশন কিন্তু ইউটিউবে মিস যায় না, ফেসবুকে এগুলোতে মিস গেলেও ইউটিউবে তুমি যদি নোটিফিকেশন অন করে রাখো, ওখানে কিন্তু ইউটিউবে মিস যায় না। অতএব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, উপরে কিন্তু চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সব দেওয়া আছে, কেউ মিস করো না। ঠিক আছে, তো দেখা হবে আগামীকালকে ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।